আজকের এক্সপেরিমেন্ট 6 নম্বর। তোমাদের বইয়ে যেটা 7 নম্বরে দেওয়া আছে সেটা আমরা 6 নম্বর এক্সপেরিমেন্ট করবো। আর বইয়ে যেটা 6 আছে ওটা আমরা করবো না, ওটা বাদ দিতে পারবো। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে রিমুভাল অফ ইম্পিউরিটিস বাই অক্সিডেশন ডিউরিং স্টিল মেকিং। স্টিল মেকিং এর সময় যে ইম্পিউরিটি গুলো আমরা রিমুভ করি অক্সিডেশন প্রসেসে, সেটা সম্পর্কে আমরা আজকে জানব। অবজেক্টিভ এখন ভাব আমরা স্টিল মেকিং সম্পর্কে একটা ওভারভিউ আগে নিয়ে নিই। তোমরা স্টিল মেকিং কোর্সটা সম্ভবত এখন পড়ছো। আমরা পিগ আয়রন থেকে স্টিল তৈরি করি, যদিও বাংলাদেশে পিগ আয়রন থেকে স্টিল তৈরি হয় না। আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, বাংলাদেশের কথাও বলবো। সো স্টিল তৈরি হচ্ছে পিগ আয়রন থেকে। পিগ আয়রন, পিগ আয়রনের ভিতরে কি থাকে? আয়রন থাকে। আর স্টিলের যে সমস্ত এলিমেন্ট সেগুলো সবই থাকে, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার। পিগ আয়রনে আয়রন ছাড়া বাকি এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো অ্যারাউন্ড 6 থেকে 8%। এটাকে স্টিল বলা যাবে না, আর এর ভিতরে কার্বন থাকে হচ্ছে গ্রেটার দ্যান 4.3, সেজন্য এটাকে স্টিল বলা যাবে না। স্টিল মানে হচ্ছে কার্বন ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কার্বন হচ্ছে 2 এর নিচে থাকতে হবে। পিগ আয়রন কে বিভিন্ন প্রসেস করে স্টিল বানানো হয়। স্টিলের বাই ডেফিনিশন যেখানে কার্বন হয়ে যাবে লেস দেন 0.2%, আর ইকুয়ালও বলা যায়। এটা হচ্ছে স্টিলের ডেফিনিশন, আর ইকুয়ালও বলা যায়। সো লেস দেন আর ইকুয়াল টু 0.2%। এই এলিমেন্ট গুলো, এই যে এলিমেন্ট গুলোর কথা বলা হলো, 5টা এলিমেন্ট কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস মিলে এটা সবই কমে আসবে। তার মানে পিগ আয়রন থেকে, পিগ আয়রনে কার্বন গ্রেটার দ্যান 4.3 এসেছিল, সো কার্বন কমে আসলো, বাকি এলিমেন্ট গুলো কমে আসবে। কমে এসে সবগুলো মিলে হয়ে যাবে তার মানে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস। এটা equal to or almost equivalent to 1.8 থেকে 4, এরকম একটা পার্সেন্টেজ থাকবে। তার মানে শুধু কার্বন রিমুভ হয়ে যাবে না, সিলিকন, ম্যাঙ্গানিজও যাবে। এই পিগ আয়রন থেকে স্টিল প্রোডাকশনের সময় তাহলে কি হচ্ছে, এই এলিমেন্ট গুলো সরে যাচ্ছে, কমে যাচ্ছে। এই এলিমেন্ট গুলোকে আমরা ইম্পিউরিটি বলছি। রিমুভাল ইম্পিউরিটিস বাই অক্সিডেশন, এগুলো সরে যায় অক্সিডেশনের মাধ্যমে ডিউরিং স্টিল মেকিং। সো এটা হচ্ছে স্টিল মেকিং, এই প্রসেসটা হচ্ছে স্টিল মেকিং। এবং স্টিল মেকিং এর সময় এই এলিমেন্ট গুলো অক্সিডেশনের মাধ্যমে কমে আসছে, সেই কমে আসাটা আমরা স্টাডি করবো আজকে। এখন এই স্টিল মেকিং কি কি প্রসেসে স্টিল মেকিং গুলো হয়? স্টিল মেকিং যে যে প্রসেস গুলোটা হয়, বেসিনার প্রসেস, number 2 open heart process, number 3 basic oxygen process, oxygen still making process,
নাম্বার 4, বাংলাদেশে কি প্রসেসে স্টিল মেকিং হয়? ইন্ডাকশন প্রসেস। আর দুটা প্রসেস, ইলেকট্রিক আর্ক ইলেকট্রিক আর্ক ফার্নেস, ইএএফ, ইলেকট্রিক আর্ক ফার্নেস। আর হচ্ছে ইন্ডাকশন ফার্নেস। বাংলাদেশের শেষের দুইটা প্রসেস প্র্যাকটিস হয়। ইলেকট্রিক আর্ক ফার্নেস হচ্ছে ভেরি নিউ টেকনোলজি, আর ইন্ডাকশন হচ্ছে একটা ওল্ড টেকনোলজি। বাংলাদেশে বেশি স্টিল মেকিং হয় ইন্ডাকশন আর্ক ফার্নেসে। আর শুধুমাত্র দুইটা স্টিল এখন ইলেকট্রিক আর্ক ফার্নেস স্টিল প্রোডাকশন করছে বলে তারা দাবি করছে, কি করছে আমি জানি না। এবং বাংলাদেশে পিগ আয়রন থেকে স্টিল প্রোডাকশন হয় না, বাংলাদেশে স্টিল প্রোডাকশন হয় স্টিল স্ক্র্যাপ থেকে। মানে স্টিল স্ক্র্যাপ মানে সেটাও স্টিল। কি হয়েছে, স্টিল জাহাজ ভাঙা যে স্টিল, জাহাজ থেকে বা আমাদের এভরিডে লাইফে আমরা যে সমস্ত জিনিস ইউজ করি সেগুলো যখন ফেলে দেওয়া হয় সেগুলোকে আবার রিফাইন করে স্টিল থেকে স্টিল আসে, বাজেয়াপ্ত স্টিল। স্টিল অলরেডি বাজেয়াপ্ত স্টিল, ইম্পিউরিটি অনেক বেশি ঢুকে গেছে, অনেকদিন ইউজ হয়েছে, সেটাকে আবার রিফাইন করে রিসাইকেল করে বাংলাদেশে স্টিল তৈরি করা হয় using these two processes, induction furnace and electric arc furnace. Induction arc furnace-টা অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। আর পিগ আয়রন থেকে বাংলাদেশে কোনো স্টিল তৈরি হয়। যাই হোক, আমরা ধরে নেব যে পিগ আয়রন আমাদের আজকের যে ইয়েটা আছে, টাইটেল যেটা আছে সেটা হচ্ছে পিগ আয়রন থেকে স্টিল প্রোডাকশনের সময় কিভাবে অক্সিডেশনের মাধ্যমে ইম্পিউরিটি গুলো দূরীভূত হয়, দ্যাট ইজ এই এলিমেন্টগুলো কমে আসে, সেটা আমরা স্যার কার্বন কি স্যার 0.2% কম হবে নাকি 2% কম? ভুল হয়েছে, 2%। হ্যাঁ, থ্যাংক ইউ। কার্বন বাই অক্সিডেশন, বাই ইম্পিউরিটি গুলো রিমুভ হবে বাই অক্সিডেশনের মাধ্যমে রিমুভ হবে। সো কার্বন অক্সিডেশনের মাধ্যমে কার্বন মনোক্সাইড আর ডাইঅক্সাইড হবে, ম্যাঙ্গানিজ ওইভাবে যাবে, সিলিকন এইভাবে যাবে। তার মানে কার্বন কিভাবে কমে, কার্বন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কার্বন মনোক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, এইভাবে যেহেতু গ্যাস লিকুইড মেটালের ভিতর দিয়ে উপরে উঠে চলে যায়। সিলিকন কি হয়, সিলিকন যে অক্সিজেন সিলিকা হয়, SiO2, এটা গ্যাস না, এটা উড়ে চলে যাবে না। ম্যাঙ্গানিজ কি হয়, ম্যাঙ্গানিজ যে অক্সিজেন Mn ও ম্যাঙ্গানিজ অক্সাইড। আর ফসফরাস সালফার এটা রিমুভাল, ফসফরাস সালফার রিমুভাল is almost একটা কথা বলা হচ্ছে, অলমোস্ট ইম্পসিবল, খুব কঠিন। এবং ফসফরাস সালফারটা এটা আমরা ইন্টেনশনালি কোনো সময় দেই না, আমাদের অনেক সময় এগুলো আমাদের কাজে লাগে, এই তিনটে কাজে লাগে, কিন্তু ডিজায়ার্ড অ্যামাউন্ট লাগে, রিজনেবল অ্যামাউন্ট আমাদের হলে আমাদের স্টিলের প্রপার্টি ভালো হয়। এটা কোনো কাজে লাগে না, এটা কি করে, এটা আমাদের প্রপার্টিকে হ্যাম্পার করে, প্রডিউস ব্রিটেলনেস। এটা আমরা কোনো সময় দেই না, আমরা চেষ্টা করি যত কমে আনা যায়, কিন্তু স্টিল মেকিং এ এটা কমানো খুবই ডিফিকাল্ট। সেই জন্য এটা ভালো স্টিল পেতে গেলে এটার পরিমাণ খুব কম থাকতে হয়। এই জন্য বলা হয়েছে
সালফার ফসফরাস, দ্যাট ইজ ফসফরাস সালফার শুড বি, এটা স্টিলের ভিতরে কম থাকার একটা উপায়, যেহেতু আমরা রিমুভ করতে পারি না, তাহলে একটা উপায় হচ্ছে র ম্যাটেরিয়াল হিসেবে আমরা যেটা নিচ্ছি পিগ আয়রন তার ভিতরে কম থাকে, শুড বি লো ইন পিগ আয়রন। পিগ আয়রনে যদি কম থাকে তাহলে স্টিলও কম আসবে। আমরা ধরে নেবো যে আমরা এটা অক্সিডেশনের মাধ্যমে এটাকে আমরা রিমুভ করব না, খুব সামান্য পরিমাণে অনেক কষ্ট করে অনেক একটা কস্ট অফ এট এ হেভি কস্ট তোমার খুব সামান্য পরিমাণে কমানো যায়, আমরা সেটা দেখব। এটা কমানোর এইটা কমানো হয়, এইগুলো ডিজার্ট লেভেল আনা হয়। আনার জন্য কি করা হয়, পিগ আয়রন এই অক্সিজেন লাগবে, অক্সিজেন সোর্স হিসেবে কি দেওয়া হয়, অক্সিজেন সোর্স হিসেবে এয়ার, পিগ আয়রন। আমরা মিল স্কেল দিতে পারি, সেটা অনেক চিপ হয়। মিল স্কেল, মিল স্কেলটা কি, মিল স্কেলটা হচ্ছে আয়রন অক্সাইড FeO, Fe2O3, Fe2O3, এগুলো হচ্ছে মিল স্কেল। কারণ ওই স্টিলটাকে যখন আমরা স্টিল প্রোডাকশন করে, ওই স্টিলটাকে যখন আমরা স্টিল প্রোডাকশন করে প্রথমে আমরা কি করি, বিলেট বানাই, বিলেট থেকে তারপরে ইউজ করে প্লেট বানাই অথবা রড বানাই। ওই রিডাকশনের সময় কি হয়ে যায়, রোলারের ভিতর দিয়ে যখন পাঁচ করানো হয় হট রোলিং, তখন মিল স্কেল তৈরি হয়। আগে একটা এক্সপেরিমেন্টে বলা হয়েছে, বলে ওই যে মিল স্কেলটা তৈরি হলো সেই মিল স্কেলটা এখানে আমরা রিসাইকেল করতে পারি, পুনরায় ইউজ করতে পারি। ফলে আমরা যদি মিল স্কেল দেই, আমার ওই মিল স্কেল গুলো একটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে যাচ্ছিল, সেই ওয়েস্ট প্রোডাক্ট আর হয় না, ওয়েস্টেজ হয় না, আমরা তাকে আবার ইউজ করে অক্সিজেন সোর্স হিসেবে কাজে লাগাই। সো আমরা বলবো মিল স্কেল is given as oxygen source. এটা ইউজুয়ালি রেশিওটা কেমন থাকে, রেশিওটা এরকম থাকে যে পিগ আয়রন 10 কেজি থাকলে মিল স্কেল থাকে 1 কেজি। এটা কেজি। এখন এই যে এগুলো রিমুভাল হবে, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, এগুলো রিমুভাল হবে, এগুলো রিমুভাল হওয়ার কিছু প্রসিডিউর আছে, কে কোন সময় রিমুভাল হবে। আমরা একটা ডায়াগ্রাম দেখব, এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম, ফিগার 3.1 চ্যাপ্টার 3 তে এই ডায়াগ্রামটা দেওয়া আছে তোমাদের বইয়ের ভিতরে, ইলিংহাম ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে দেখো, এই ওয়াই এক্সিসে দেওয়া আছে ডেল জি, ডেল জি মানে হচ্ছে চেঞ্জ ইন ফ্রি এনার্জি, আর এক্স এক্সিসে দেওয়া আছে টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা তিনটা জিনিসের কথা বলছিলাম, যে কার্বন রিমুভ হবে, সিলিকন হবে, ম্যাঙ্গানিজ হবে, করেসপন্ডিং অক্সাইড হবে, করেসপন্ডিং অক্সাইডস। এখন দুইটা, এই তিনটা কি একই সঙ্গে করেসপন্ডিং অক্সাইড হবে? আমরা জানি যে ওই রিয়াকশনটা তত বেশি স্পন্টেনিয়াস যে রিয়াকশনের ডেল জি যত কম হবে সেই রিয়াকশনটা তত স্পন্টেনিয়াস হবে। আমরা দেখি কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ কোথায় আছে। দেখো দেখো সিলিকনের লাইন হচ্ছে এইটা, এই যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, ছোট হয়ে গেছে। সিলিকন যোগ অক্সিজেন ইকুয়াল টু সিলিকা, আমি না এখানে মার্ক করে দেই। সো এইটা হচ্ছে সিলিকনের লাইন, এখানে দেখানো আছে সিলিকন যোগ অক্সিজেন সমান সিলিকা, সো এই লাইনটা হচ্ছে সিলিকন। ম্যাঙ্গানিজ কোনটা, ম্যাঙ্গানিজ হচ্ছে এই লাইনটা,
উপরে নিয়ে যায়। এই লাইনটা হচ্ছে ম্যাঙ্গানিজের। এই যে ম্যাঙ্গানিজ যোগ অক্সিজেন সমান ম্যাঙ্গানিজ অক্সাইড, সো এটা হচ্ছে ম্যাঙ্গানিজের লাইন। আর কার্বন, কার্বন দেখো এই যে কার্বন যোগ অক্সিজেন সমান কার্বন মনোক্সাইড, সো কার্বনের লাইন হচ্ছে ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে কার্বনের লাইন, কার্বনের লাইন। তাহলে আমার ফার্নেসের টেম্পারেচার দেখো সাথে রিয়াকশনের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে কি যে সিলিকন সিলিকন অক্সিজেনের সঙ্গে মিলে সিলিকা হবে, কোন কোন লাইন বরাবর হবে? আমরা যদি ফার্নেসের টেম্পারেচার 200 থাকি 400 থাকি, তাহলে 400 ধরলাম, 400-তে সিলিকনের লাইন কোথায়? এই জায়গায়, এই যে সিলিকনের লাইন। এই ম্যাঙ্গানিজের লাইন কোথায়? এই জায়গায়। আর কার্বন মনোক্সাইড লাইন কোথায়? ওই এত উঁচুতে। তার মানে সব 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন রিয়াকশনটা সব থেকে বেশি স্পন্টেনিয়াস? সিলিকা হবে, সেই লাইনটা এইটা। ম্যাঙ্গানিজ অক্সাইড হবে, সেই লাইনটা হচ্ছে এইটা। আর কার্বন মনোক্সাইড হবে, সেই লাইনটা হচ্ছে এটা। কোনটা বেশি স্পন্টেনিয়াস? সিলিকন। সো সিলিকন স্পন্টেনিয়াসলি হবে। সো দ্যাট লোয়ার টেম্পারেচার কি হবে? কার্বন সহজে হতে চাইবে না। ম্যাঙ্গানিজ ও সিলিকনের মতো অত স্পন্টেনিয়াস না হবে, কিন্তু সবার আগে সিলিকন হবে। আমরা দেখি যে কার্বনের সাথে কে কোথায় মিশেছে। কার্বনের সাথে এই যে সিলিকনের লাইনটা যদি আমি এক্সট্রাপোলেট করে দেই, তাহলে কোথায় যে মিশেছে? এরকম একটা জায়গায় যে মিশেছে। আর ম্যাঙ্গানিজের লাইনটা কোথায় যে মিশেছে? এরকম একটা জায়গায় যে মিশেছে। আমরা বলতে পারি এই লাইনটা, এই ম্যাঙ্গানিজের লাইনটা মিশেছে কোথায়? মিশেছে হচ্ছে এই জায়গায় 1400 ডিগ্রি সেলসিয়াস। আর সিলিকনের লাইনটা মিশেছে কোথায়? এখানে। এটা 1500 একটু পরে যে মিশেছে। সিলিকনের লাইনটা 1550 ডিগ্রি সেলসিয়াস এরকম জায়গায় মিশেছে। তা আমরা বলতে পারি এখন তোমাকে, অ্যাকর্ডিং টু দ্য ইলিংহাম ডায়াগ্রাম, এটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস কি হয়। According to Illingham diagram, affinity of silicon and manganese for oxygen greater than that of carbon. Okay. Right, that of carbon. কার্বন থেকে সিলিকন এবং ম্যাঙ্গানিজের অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন বেশি। আবার বলতে পারি অ্যাফিনিটি অফ, এই দুটোর ভিতরে নিচে আছে সিলিকন অ্যাফিনিটি অফ সিলিকন ফর দিলে মনে হয় ফর অক্সিজেন is greater than that of manganese. তিনটের ভিতরে কম্পারিজনটা আমরা পেয়ে গেলাম। এরপরে পরের লাইন হচ্ছে, এই যে পরের লাইন আমি বলবো অ্যাফিনিটি of carbon for oxygen becomes greater কোন জায়গায় যে গ্রেটার হয়? দেখো কার তুলনায়, আমি ম্যাঙ্গানিজের তুলনায় করব।
সো ম্যাঙ্গানিজের সঙ্গে মিশছে কোথায়? ম্যাঙ্গানিজের সঙ্গে মিশলে এই জায়গাটা 1400 ডিগ্রি। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের লাইন। সো ম্যাঙ্গানিজের সঙ্গে যদি 1400 পরে যে 1400 থেকে আরো বেশি টেম্পারেচার ডান দিকে যদি যায়, তখন অ্যাফিনিটি ফর অফ ম্যাঙ্গানিজ ফর অক্সিজেন বেশি, অ্যাফিনিটি অফ কার্বন ফর অক্সিজেন বেশি। কার্বনটা তখন নিচে নেমে গেল আর ম্যাঙ্গানিজটা তখন উপরে উঠে গেল। তখন 1400 ডিগ্রি সেলসিয়াসের পরে যে এইগুলো মানে ফর অল টেম্পারেচার নট ট্রু অ্যাট লো টেম্পারেচার, কিন্তু কার্বনের অ্যাফিনিটি আবার বেড়ে যায় 1400 উপরে যে ম্যাঙ্গানিজের প্রতি যদি আমরা চিন্তা করি, তাহলে 1400 থেকে বেশি টেম্পারেচারে কার্বন আবার নিচে নেমে যাচ্ছে। সো অ্যাফিনিটি অফ কার্বন ফর অক্সিজেন ইজ গ্রেটার দেন দ্যাট অফ ম্যাঙ্গানিজ at around 1400 ডিগ্রি সেলসিয়াস। 1400 ডিগ্রি সেলসিয়াস। আবার বলতে পারি affinity of carbon for oxygen is greater than that of silicon above silicon at above কত? এই জায়গাটা মানে কি 1500 পার হয়ে গেছে। 1400 1500 1550 বলি, 1550 ডিগ্রি সেলসিয়াস, 1550 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য যে জিনিসটা হয় এগুলো একটু মনে রাখতে হবে। আমরা ফার্নেসে যখন যাই, ফার্নেসের টেম্পারেচার ইনক্রিজ করলে প্রথমে কার্বন যায় না, প্রথমে যায় সিলিকন, তারপরে যায় ম্যাঙ্গানিজ, তারপরে এবং যখন যায় অক্সিডেশন হতে থাকে তখন হায়ার টেম্পারেচার হায়ার হতে থাকে, হতে হতে টেম্পারেচার যখন 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখন কার্বন যাওয়া শুরু হয়ে যায়। রিঅ্যাকশন গুলো হয় এইভাবে, পরের স্লাইডে চলে যায়। at lower temperatures হয় কি সিলিকন যোগ FeO আমরা যে মিল স্কেল দিচ্ছি সেখান থেকে আসছে, সিলিকা SiO2 যোগ আয়রন লিকুইড আয়রন যোগ ΔH1, আবার ম্যাঙ্গানিজ যোগ FeO সমান MnO যোগ আয়রন যোগ ΔH2, এগুলো হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। ফলে এই প্রথম এট লো টেম্পারেচারে এই রিঅ্যাকশন গুলো হচ্ছে, আর এটা আমরা মিল স্কেল দিয়েছি, এটা মিল স্কেল হিসেবে দিয়েছি, মিল স্কেল দিয়েছি। এটাও লিকুইড, সবই লিকুইড, আয়রনও লিকুইড, আয়রনও লিকুইড। সো টেম্পারেচার রাইজ করে যাচ্ছে। Temperature gradually increases যেহেতু exothermic reaction। As mean scale was added, যোগ করা হয়েছিল the exothermic reactions are started.
and temperature of the liquid gradually increased to around 1600 degrees Celsius. 1600 সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। যখন এটা চলে যায়, then carbon starts to oxidize. আমরা একটু আগে ইলিংহাম ডায়াগ্রামতে দেখলাম যে 1400 উপরে গেলে তখন সিলিকন না হয়ে আয়রন কার্বন হবে, আর 1550 উপরে গেলে তখন ম্যাঙ্গানিজ না হয়ে আয়রন হবে। 1600 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে যায় তখন তাহলে সিলিকন ম্যাঙ্গানিজ অক্সিডেশন এবার কমে আসবে। এখন কার্বন অক্সিডাইজ হওয়া শুরু হবে। সো এখন কার্বন যোগ অক্সিজেন, কার্বন মনোক্সাইড, দিস ইজ গ্যাস, অথবা কার্বন মনোক্সাইড যোগ অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড, দিস ইজ অলসো গ্যাস। চিত্রটা হচ্ছে এরকম যে একটা ফার্নেসের যে কনভার্টার, ফার্নেসে মেল্টিং করার পরে যেখানে নেওয়া হয় সেটা কনভার্টার। এইটা হচ্ছে একটা ওয়াল, এটা রিফ্রাক্টরি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় যেন সহজে ক্ষয় হয়ে না যায়। ওয়াল, এটা হচ্ছে লিকুইড মেটাল, লিকুইড মেটাল, লিকুইড মেটাল কন্টেইনিং কি আছে? আয়রন, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস এন্ড সালফার। আর উপরে এই যে অক্সাইড গুলো তৈরি হয়েছে, যে সিলিকা, ম্যাঙ্গানিজ অক্সাইড, সেইগুলো উপরে এরকম ভাসতে থাকে। তো এই গোল গোল গুলো হচ্ছে অক্সাইডস। অক্সাইডস আর লাইটার, এগুলোকে বলা হয় অক্সাইডস। অক্সাইড কি কি আছে? সিলিকা আছে, SiO2 আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, ইভেন আয়রন অক্সাইডও আছে ওর সাথে। অক্সাইডস আর লাইটার, এইগুলোকে অন্য আরেকটা নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে স্ল্যাগ। যে তাহলে এই যে সিলিকা, ম্যাঙ্গানিজ, আয়রন অক্সাইড থাকলো, আর কার্বন মনোক্সাইড কি হবে? উড়ে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড কি হবে? উড়ে চলে যাবে। সো এর ফাঁক দিয়ে যে কার্বন হলো উড়ে চলে গেল, কার্বন মনোক্সাইড হলো হিসেবে গেল, কার্বন ডাইঅক্সাইড হিসেবে গেল, কার্বন ডাইঅক্সাইড হিসেবে। এই লিকুইড মেটাল আমরা পেয়ে গেলাম। এটাকে করা হয় কি, এই অক্সাইডস গুলো হচ্ছে লাইটার বলে, ওগুলো উপরে ভাসতে থাকে, ফলে এটাকে কাট করে প্রথমে এই উপর থেকে এই অক্সাইডটা ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পরে চিত্রটা হচ্ছে, এটাকে যখন কাট করে ফেলে দেওয়া হয় তখন আবার আর শুধু লিকুইড মেটাল থাকে। লিকুইড মেটাল মানে হচ্ছে এই যে একটা ডিজায়ার্ড অ্যামাউন্ট। সো এখান থেকে কি হচ্ছে, এটা ছিল পিগ আয়রন। পিগ আয়রন থেকে কি হলো, সিলিকা হয়ে এই যে উপরে থেকে গেল, ম্যাঙ্গানিজ অক্সাইড এখানে থেকে গেল, কিছু আয়রন অক্সাইড থেকে গেল। সো এখানে এই লিকুইড মেটালের ভিতরে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ কমে আসলো, আর কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে গেল।
সো এর ভিতরে এইটা কমে আসলো, কমে আসে মানে এটাকে আমরা স্টিল বলবো, লিকুইড মেটাল বানাচ্ছে এখন স্টিল, এখন স্টিল। সো এটাকে কাট করে নেওয়া হয়, কারণ এই যে স্ল্যাগ গুলো আমাকে ফেলে দিতে হবে। এদিকে কাট করলে যদি আমরা এটাকে এদিকে রোটেট করি, কাট করি, তাহলে এই স্ল্যাগটা পড়ে যায়। স্ল্যাগটা পড়ে যাওয়ার পরে আবার যদি আমি সোজা করে আনি তখন এইট হলো। সো এই লিকুইড মেটাল মানে এখন স্টিল পেলাম, যার ভিতরে ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ আছে। তারপর এটাকে আমরা হচ্ছে বিলেট বানাই দিই। সো এই হচ্ছে তোমার প্রসেস। প্রথমে কি করা হয়, স্ল্যাগটাকে রিমুভ করা হয়, কারণ তারা লাইটার স্ল্যাগ floats on liquid metal. Liquid metal মানে হচ্ছে স্টিল। Slab removes fast from top and liquid metal that is still collected and cast to billet. Billet হিসেবে কাস্টিং করা হয়। তোমাদের গ্রুপ ওয়াইজ যে কাজটা করতে হবে, আমরা ওই যে স্টাডিটা করবো আমরা এইভাবে যে যখন এর ভিতরে তোমার ফার্নেস দিয়ে হিট দেওয়া হচ্ছে এবং এর ভিতরে লিকুইড মেটাল আছে, আমরা ইলিংহাম ডায়াগ্রাম অনুযায়ী দেখলাম যে শুরুতে সিলিকন আর ম্যাঙ্গানিজ কমে আসবে, কার্বন কমতে সময় লাগে। আমরা যখন এটা হিট দেবো, হিট দেওয়ার পরে টেম্পারেচার রাইজ করব, এরপরে আমরা এখান থেকে কিছু কালেক্ট করব 4টা সময়, 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 5, 10, 15 আর 20। মেল্টিং হওয়ার সাথে সাথে, যখন মেল্ট হবে তখন সাথে সাথে 0 মিনিট, তার 5 মিনিট পরে, 5 মিনিট ধরে মেল্টিং হলো, তার 10 মিনিট পরে আর 20 মিনিট পরে এখান থেকে লিকুইড মেটাল কালেক্ট করে নিয়ে আসবো। যখনই মেল্টিং হলো সাথে সাথে একটু লিকুইড মেটাল কালেক্ট করবো। লিকুইড মেটাল কালেক্ট করলে সেই লিকুইড মেটালটাকে যখন আমি এখান থেকে তুলে নিয়ে আসবো, এরকম একটা বাটন ইনভার্ট হবে, বাটন ইনভার্ট। এইবারে এটা 0, এই বাটন ইনভার্ট থাকে 0 মিনিট। এই বাটন ইনভার্ট যখন সলিড কি হলো, ঠান্ডা হয়ে যায়, সলিড হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা চিপস নেব, চিপস নিয়ে সেই চিপস থেকে আমরা অ্যানালাইসিস করব ওয়েট কেমিক্যাল অ্যানালাইসিস। তোমরা 230 যেটা পড়েছো, কি কি অ্যানালাইসিস করব, কার্বন, সিলিকন আর ম্যাঙ্গানিজ অ্যানালাইসিস করব। আবার এই যে বাটন ইনভার্টটা মোল্টেন হওয়ার সাথে সাথে নিয়েছি, আবার মোল্টেন হওয়ার 5 মিনিট পরে আবার একটা ইনভার্ট নিব। সো সেকেন্ড আর একটা ইনভার্ট নিচ্ছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আবার যখন নিলাম, এটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার চিপস নেব। চিপস তোমরা বুঝতে পারছো যে ছোট ছোট টুকরা নিয়ে নাও, নিয়ে ওইটার আবার কার্বন, সিলিকন আর ম্যাঙ্গানিজ অ্যানালাইসিস করবো।
আবার ঠিক একইভাবে 10 মিনিট পরে আবার একটা বাটন ইনভার্ট নেব, 10 মিনিট, আর 20 মিনিট পরে আবার একটা বাটন ইনভার্ট নেব, নিয়ে আবার সেই চিপস, আবার ওইটা থেকে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, মানে স্যার মেটালটা গলতে, সিলিকন, ম্যাঙ্গানিজ। হ্যাঁ বলো। স্যার মেটালটা গলে যাওয়ার পর 0 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। রাইট, হ্যাঁ যখন গলে গেল, একেবারে যখন গলে গেল মেটালটা, ওইটাকে 0, দ্যাট ইজ দ্য স্টার্টিং টাইম। সাথে সাথে গলে যাওয়ার সাথে সাথে আমি একটা মানে কোনো রিফাইন হয়নি, তার মানে এটা অলমোস্ট পিগ আয়রন, মানে কোনো সিলিকন যায়নি, কোনো ম্যাঙ্গানিজ যায়নি, কোনো কার্বন যায়নি, সো অলমোস্ট পিগ আয়রন দিস ওয়ান, ঠিক আছে। এইবারে মোল্টেন হওয়ার পরে আমি 5 মিনিট ওয়েট করবো, তাহলে 5 মিনিটে কিছু সিলিকন আর কি যাচ্ছে, ম্যাঙ্গানিজ যাচ্ছে, তাই না? টেম্পারেচার আস্তে আস্তে রাইজ করছে, সো এটা পিগ আয়রন নেই, সিলিকন ম্যাঙ্গানিজ খানিকটা কমে এসছে। 10 মিনিট, এরপরে সিলিকন ম্যাঙ্গানিজ আরো কমে এসছে। 20 মিনিট পরে আবার একটা নিব, নিয়ে এটা সলিড হবে, সলিড হওয়ার পর তাকে চিপস দিব। বলতো যে এই কার্বনের পরিমাণ আর এই কার্বনের পরিমাণ এর ভিতরে কোনটা বেশি? আর অন্য কেউ? উপরেরটা বেশি, নিচেরটা কম। কে আনসার দিলে অলমোস্ট কাছাকাছি? গোল্ডেন। আর কেউ? জি স্যার কাছাকাছি হবে, কারণ টেম্পারেচার এখনো এত হাই হয় নাই। হ্যাঁ কে বললে? কৌশিক। না স্যার, রোল 20 নির্ঝর। রোল 20, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। টেম্পারেচার এটা অল্প সময়, সিলিকন ম্যাঙ্গানিজ যাচ্ছে, এখনো কার্বন যায়নি, যাওয়া শুরু হয়নি। কার্বন যাবে, আমরা দেখবো যে এটা অলমোস্ট সেম, এটা অল্প একটু কমেছে, খুব অল্প একটু কমেছে, এই জায়গায় গিয়ে দেখবো অনেক কমেছে। কারণ আমরা ইলিংহাম ডায়াগ্রাম অনুযায়ী দেখলাম যে কার্বন 1600 ডিগ্রি, 1550-এর কথা বলা হয়েছে, 1600 ডিগ্রি গেলে কার্বন তখন যাবে। তো 1600 ডিগ্রি আস্তে আস্তে সময় লাগবে, আমরা এই জায়গায় গিয়ে দেখবো যে কার্বন অনেক কমেছে। এইটা অলমোস্ট সেম, এটা একটু কমেছে, এটা দেখেন অনেক কমেছে। সিলিকন ম্যাঙ্গানিজ সময়ের সাথে সাথে কমতে থাকবে। আবার শেষের দিকে এসে এই ম্যাঙ্গানিজের ভিতরে দুটোর ভিতরে পার্থক্যটা কি, খুব বেশি না কম? খুবই কম হবে। হ্যাঁ, তখন আর সিলিকন ম্যাঙ্গানিজ যাচ্ছে না, তখন যাচ্ছে কার্বন। কিন্তু এই জায়গায় এসে সিলিকন ম্যাঙ্গানিজের ভিতরে পার্থক্যটা বেশ দেখতে পাবো, বুঝতে পারছো কি? হ্যাঁ, এই জায়গায় এসে সিলিকন, দুই সিলিকনের ভিতরে যথেষ্ট পার্থক্য দেখতে পাবো ইলিংহাম ডায়াগ্রাম। আর এটা তো একেবারে ইনিশিয়াল টাইম মাত্র, এখানে একটা পার্থক্য দেখতে পাবো, কিন্তু পার্থক্যটা কম, ম্যাঙ্গানিজ কমে এসছে, সিলিকন কমে এসছে, এই কমার পরিমাণটা কম। এখানে ম্যাঙ্গানিজটা যথেষ্ট কমেছে, সিলিকনটা যথেষ্ট কমেছে, কার্বন অল্প কমেছে। আর এখানে এসে কার্বন অনেক বেশি কমেছে, সিলিকন আর অল্প কমেছে, আর ম্যাঙ্গানিজ অল্প কমেছে, অথবা সিলিকন ম্যাঙ্গানিজ আর কমেনি, এরকম একটা কিছু। কনসেপ্টটা বোঝা গেছে? এখন দেখো এখানে কয়টা এলিমেন্ট? তিনটা 6টা, 9টা, 12টা। এই 12টা এলিমেন্ট আমরা বের করবো। তোমাদের ব্যাস হচ্ছে 6টা, প্রতিটা ব্যাস, প্রতিটা গ্রুপ হচ্ছে 6টা, প্রতিটা গ্রুপ দুইটা করে এলিমেন্ট অ্যানালাইসিস করলে 6টা গ্রুপ 12টা এলিমেন্ট অ্যানালাইসিস করবে, এবং এই টাইমগুলো সব কভার করবে। হ্যাঁ, যে আমি যখন প্রতিটা গ্রুপকে দুইটা করে অ্যানালাইজ, এবং এই অ্যানালাইসিস কি, এটা তো সলিড হয়ে গেছে, সলিড হয়ে যাওয়ার পরে চিপস ছোট ছোট টুকরা এরকম আনা হচ্ছে, এরকম টুকরা আনা হচ্ছে। তারপরে ওই যে তোমরা যে 230-তে এই তিনটাই পড়েছো, ম্যাঙ্গানিজ কিভাবে বের করতে হয়, সিলিকন কিভাবে বের করতে হয়, কার্বন কিভাবে বের করতে হয়, সবই তোমাদের জানা আছে, সেগুলো তোমাদের কাছে আছে। অতএব সিলিকনের জন্য 2 গ্রাম নেওয়া হয়, 2 গ্রাম নিয়ে অ্যানালাইসিস করতে করে তার সিলিকন পরিমাণ কত বের করতে হবে। সো 6টা গ্রুপ, প্রত্যেক গ্রুপ দুইটা করে অ্যানালাইসিস করলে আমরা 12টা চলে আসবে, এবং এই টাইমও এই মানে 0 মিনিটের এই 3টে এলিমেন্ট আসবে, 5 মিনিটের এই 3টে এলিমেন্ট আসবে, 10 মিনিটের এই 3টে এলিমেন্ট আসবে, আর 20 মিনিটের এই 3টে এলিমেন্ট আসবে। সেই হিসেবে আমরা যদি দেখি, এই যে আমরা এই তোমাদের বইয়ে এইটা দেওয়া আছে, বইয়ে এইটা দেওয়া আছে,
কারোর কাছে চোখের সামনে বই থাকলে খুলে দেখো, এটা দেখাচ্ছে। মানে বলা হচ্ছে গ্রুপ 1 সে শুধু কার্বন করবে 0 মিনিটে আর 5 মিনিট। গ্রুপ 2 শুধু কার্বন করবে 10 মিনিট আর 20 মিনিটে। আমি মানে একই গ্রুপ একই জিনিস করার থেকে আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, যাতে করে সে, যেহেতু প্রতি গ্রুপে তোমরা কার্বন কিভাবে করতে হয় জানো, সিলিকন লাস্ট টাইমে শিখে এসেছো কিভাবে করতে হয় জানো, ম্যাঙ্গানিজ কিভাবে করতে হয় জানো, এখন প্রতি গ্রুপই যাতে একটু ওইটা রিভাইজ হয়, সেই জন্য যে গ্রুপ কার্বন করবে তার 2টা কার্বন না করে আমি এটা ফলো করবো না। বইয়ে এটা দেওয়া আছে, উইল নট বি ফলো, এটা ফলো করবো। আমি প্রতি গ্রুপে 2টা ভিন্ন ভিন্ন এলিমেন্ট দিয়েছি, দিয়ে এই কম্বিনেশনটা আমি কমপ্লিট করেছি। সেই হিসেবে তোমাদের এইটা হবে। এই যে গ্রুপ 1 কি করবে, গ্রুপ 1 0 মিনিটে ম্যাঙ্গানিজ করবে আর 5 মিনিটে সিলিকন করবে। গ্রুপ 2 10 মিনিটে ম্যাঙ্গানিজ করবে, 20 মিনিটে সিলিকন করবে। গ্রুপ 3 0 মিনিটে কার্বন করবে, 5 মিনিটে ম্যাঙ্গানিজ করবে। এটা একটু লিখে নাও, তোমরা ওই ভিডিওটা অবশ্য পাবা, এই টেবিলটা পাবা। এটা ভিডিও হচ্ছে না, আর আমি ভিডিও করে নিই। জি স্যার, রেকর্ডিং হইতেছে। মনে হচ্ছে কমেন্ট দিয়েছে, এখন দেখতে পাচ্ছি না, জানি না। যাও, তা এইটা তোমাদেরকে এইভাবে করতে হবে, বইয়েরটা আমরা ফলো না করে, যাতে তাহলে হবে কি গ্রুপ 1 ম্যাঙ্গানিজ কিভাবে করতে হয় সেটাও আবার রিভাইজ হলো, সিলিকন কিভাবে রিভাইজ হলো। প্রতিটা গ্রুপ 2টা এলিমেন্ট, ভিন্ন ভিন্ন এলিমেন্ট, সে তার জন্য রিভাইজ হচ্ছে, এবং আমরা ওই 12টায় পেয়ে যাচ্ছি। দেখো, কার্বন যদি আমি ম্যাঙ্গানিজ যদি আমি চিন্তা করি কোথায় পাচ্ছি, 0-তে পাচ্ছি, আবার ম্যাঙ্গানিজ 10-এ পাচ্ছি, আবার ম্যাঙ্গানিজ 5-এ পাচ্ছি, আবার ম্যাঙ্গানিজ 20-এ পাচ্ছি। ঠিক তেমনি সবগুলো একই রকম পাচ্ছি। কার্বন 0-তে পাচ্ছি, কার্বন 10-এ পাচ্ছি, কার্বন 5-এ পাচ্ছি, কার্বন 20-এ পাচ্ছি। সো আমি এইটা করেছি, এইটা তোমরা ফলো করো। তোমরা এটা একটু তুলে নাও, সময় লাগলে মনে হয় তোমরা মোবাইল দিয়ে নিয়ে নিতে পারো, স্ন্যাপ নিয়ে নিতে পারো, অথবা তোমরা ভিডিওতে পারো। বইটা আমরা ফলো করবো না, আমরা এটা ফলো করবো। আমি স্লাইড সরাচ্ছি। এখন আমি একটা ক্যালকুলেশন আমি একটু দেখিয়ে দেই, যেটা তোমাদের আগে দেখানো হয়েছিল, যে কার্বন আর সিলিকনটা আমি একটু দেখিয়ে দেই। সো সিলিকন, ফর এক্সাম্পল, কোন একটা গ্রুপ সিলিকন করছে, পার্সেন্টেজ সিলিকন at t মানে টাইম সমান 0 মিনিট, যারা 0 মিনিটে নিচ্ছে সিলিকন, ফর 2 গ্রাম স্যাম্পল, 2.0 গ্রাম স্যাম্পল। তোমাদের দেওয়াই আছে অলরেডি। তোমাকে কি করতে হয়, সিলিকন করার সময় ফাইনালি একটা পিপিটি পেতে হয়। একটা পিপিটি পাও তোমরা, পিপিটিটা ক্রুসিবলে থাকে। আমি ধরে নিলাম ওয়েট অফ ক্রুসিবল, প্লাস পিপিটি প্লাস অ্যাশ। যে পিপিটি থাকে সেটাকে বার্ন করার পরে এটা অ্যাশ হয়ে যায়। এটা হচ্ছে 19.293 গ্রাম। এরপরে ওয়েট অফ ক্রুসিবল, এমটি ক্রুসিবল, সমান হচ্ছে 19.153 গ্রাম। এটা বাদ দিলে হয় ওয়েট অফ পিপিটি প্লাস অ্যাশ হচ্ছে 0.14 গ্রাম। ওয়েট অফ অ্যাশ আমরা জানি 0.0014 গ্রাম। ওয়েট অফ পিপিটি সমান আসবে 0.1386 গ্রাম। Hence সিলিকন সমান হবে ওয়েট অফ পিপিটি
গুণ, এটা সিলিকা, পিপিটা সিলিকা আকারে আসে। সিলিকা থেকে সিলিকনে ট্রান্সফার করার জন্য 60 দিয়ে ভাগ করে 28 দিয়ে গুণ করতে হয়। আর এটা যেহেতু 2 গ্রাম নিয়ে করা হয়েছিল, সো পার্সেন্টেজে আর 150 দিয়ে গুণ হবে। তার মানে 50 মানে হচ্ছে 2 গ্রাম নিয়ে করা ছিল, 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ হবে। সো এইটাই ফ্যাক্টরটা, এটা 50 লেখা, সেটা পার্সেন্টেজ চলে আসবে। তার মানে ওইটা পিপিটি 0.1386 গুণ 28 বা 60 গুণ 50 সমান 3.2%। সো এটা হচ্ছে সিলিকনের পার্সেন্টেজ। এটা দেখো হাই অ্যামাউন্ট সিলিকন, কারেন্ট হচ্ছে টি সমান 0 মিনিট, মানে সিলিকন যায়নি, পিগ আয়রনে যে সিলিকন ছিল সেইটাই সিলিকন আছে। আরেকটা ক্যালকুলেশন দেখায় কার্বনের, হচ্ছে লেখা আছে জি স্যার। পার্সেন্টেজ কার্বন at t সমান 5 মিনিট or 0.2 গ্রাম স্যাম্পল। তোমরা কার্বন করার সময় কি 0.2 গ্রাম নিয়েছিলে না কত গ্রাম নিয়েছিলে মনে আছে? কার্বন করার সময় কত গ্রাম নিয়েছিলে মনে আছে? 1 গ্রাম। 1 গ্রাম। এখন 0.2 গ্রাম নিলাম, কেন বলতে পারো? পরিমাণটা বেশি, ওই কারণে পরিমাণ তখন কম, কার্বনের পার্সেন্টেজ বেশি স্যার এখানে। মানে পরিমাণটা বেশি। কিভাবে বুঝলে বেশি স্টিলে হবে? তো 0.2 থাকে। তো স্যার পিগ আয়রন না, পিগ আয়রন। পিগ আয়রন, রাইট। হ্যাঁ, অ্যানসারটা হচ্ছে এই, আমি টি সমান 5 মিনিট নিয়েছি, তাই না? টি সমান 5 মিনিটে মানে কি কার্বন কি হচ্ছে একটা বেশি এখনো অক্সিডেজ। এখনো যায়নি, যাওয়া শুরু হয়নি, সো অলমোস্ট পিগ আয়রনটাই রয়ে গেছে। সো পিগ আয়রনটাই রয়ে গেছে। পিগ আয়রনের কার্বনের পার্সেন্টেজ কত? 4.3, ওরকম জায়গায়, হ্যাঁ 4 এর কাছাকাছি, 3 এর বেশি। সো আমি বেশি নিলে হবে কি, ওই যে আমি যে অ্যাপারেটর যেটা ওর কি হয়ে যাবে, ওর যে স্কেলিং আছে স্কেলিং এর বাইরে চলে যাবে, সেই জন্য 0.2 গ্রাম নেওয়া হচ্ছে। সো এখানে তোমার যে টেম্পারেচারের একটা কারেকশন ফ্যাক্টর থাকে, টেম্পারেচার হচ্ছে বলা আছে 32 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার আছে অ্যাটমসফেরিক প্রেসার আছে হচ্ছে 760.5 মিলিমিটার, মার্কারি, আর এতে কারেকশন ফ্যাক্টর হচ্ছে কারেকশন ফ্যাক্টর হচ্ছে 0.921। তা বুরেটে যখন মেজার করা হচ্ছে ইনিশিয়াল রিডিং, BURETTE, বুরেট ইনিশিয়াল রিডিং হচ্ছে 0.115, ফাইনাল রিডিং 0.98। সুতরাং পার্সেন্টেজ কার্বন হচ্ছে ফাইনাল রিডিং 0.98 মাইনাস ইনিশিয়াল রিডিং 0.115, আর কি আমি 2 গ্রাম নিয়ে 0.2 গ্রাম নিয়েছি, 1 গ্রাম নিয়ে করা হয়, তাহলে 1 ভাগ 0.2, 0.2 থেকে 1 যেতে হবে আমাকে, গুণ কারেকশন ফ্যাক্টর 0.921। সো এটা হচ্ছে পার্সেন্টেজ। এটা কত আসে?
3.615। অন্য কারোর আরো কিছু আছে? এটা 9.8, এটা কিন্তু 9.8, 3.98, এটা ঠিক আছে, 3.98, এটা এত পার্সেন্টেজ। কার্বন সিলিকনের একটা ডাটা দেখালাম, অনুরূপভাবে ম্যাঙ্গানিজের ডাটা আসবে। ফাইনালি তোমরা 6টা গ্রুপ মিলে এইসব ডাটা পাবা। দেখো কার্বন 2 হয়, কিন্তু যখন আমরা কার্বন 12 মিনিটের কাছাকাছি যাব বা কার্বন 20 মিনিটের কাছাকাছি যাব, তখন কার্বন কমে আসবে। তোমাকে এই শীটটা কমপ্লিট করতে হবে। অক্সিডেশন টাইম, এটা এটা বইয়ে দেওয়ার একটা শীট। এখানে আমরা এই মাঝখানে টেম্পারেচার ইফেক্ট আমরা দেখবো, এটা বাদ। এটা বইয়ে দেওয়ার শীট। বইয়ে দেওয়ার শীটে বলা হচ্ছে যে টাইমের সাথে সাথে কোনটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য এই কম্পোজিশন আমরা দেখবো। আর টেম্পারেচার ইফেক্ট আমরা দেখবো না, সো টেম্পারেচার ইফেক্টটা বাদ। এবং এরপরে বলা হচ্ছে তো এই সবার জন্য এই ডাটাটা ফিল আপ হবে, ডাটাটা ফিল আপ হবে। দেখো 4 আর 4 8, 3 4 12টা, 6টা গ্রুপ, মোটে 12টা ডাটা আসবে। এই 12টা গ্রুপ, 6টা গ্রুপে 12টা ডাটা। এই 12টা ডাটা দিয়ে ফার্স্টে বলা হচ্ছে কি যে প্লট দ্য ফলোইং টেম্পারেচার ভার্সেস অক্সিডেশন টাইম। 1 নম্বরে যেহেতু উপরে আমরা এই যে টেম্পারেচারের কলমটা আনিনি, সো এটা আমরা বাদ দিয়ে যাচ্ছি, সো এই 1 নম্বরটা বাদ। আমরা 2 নম্বরটা করব। এটা প্লট করব পার্সেন্টেজ কার্বন, পার্সেন্টেজ সিলিকন এন্ড পার্সেন্টেজ ম্যাঙ্গানিজ ভার্সেস অক্সিডেশন টাইম। আমরা উপরের টেবিলটা ফিল আপ করব, তারপরে নিচের এই প্লটটা ড্র করব। ড্র করে আমরা যে কার্ভটা পাবো সে কার্ভটা এরকম একটা কার্ভ হবে। এখানে থাকবে টাইম, এটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এটা 0। আমি যে ডাটা দিব, যে ডাটা আমার কাছে আছে সেটা হচ্ছে এরকম। আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ সিলিকন, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে কার্বন। সো ডাটাটা হচ্ছে এরকম। ম্যাঙ্গানিজ দেখা যাবে সময়ের সাথে সাথে কমবে, এরকম কমবে, এবং প্রথম থেকে কমা শুরু হবে, এটা হবে ম্যাঙ্গানিজ। সিলিকন বেশি পরিমাণ ছিল, সিলিকনও সময়ের সাথে সাথে কমা শুরু হবে, পরের দিকে স্টিপার হয়ে যাবে, পরের দিকে তার কমার রেটটা স্টিপার হয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাট হয়ে যেতেছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সো রেটটা কমে যাচ্ছে। এইদিকে স্লটটা বেশি, এটা সিলিকন। আমার কাছে যে ডাটা আছে সেটা কার্বনের ডাটাটা হচ্ছে অলমোস্ট এরকম আপ টু 20 মিনিট পর্যন্ত। আমি আগামী ক্লাসে তোমাদের এই ডাটা দিব। এটা কি ইন্ডিকেট করে? কার্বন কি খুব একটা কমেছে? না, এরকম আমি যে ডাটা দেবো সেই ডাটাটা হচ্ছে এরকম। কার্ভ ড্র করলে তোমরা এরকম পাবে। আর থিওরিটিক্যাল একটা ডাটা দেবো, সেটাও আমি আগামী ক্লাসে দেবো। সেই ক্ষেত্রে সে রিয়েল, মানে যেটা হওয়া উচিত সেটা। তাহলে এখানে দেখা যাচ্ছে কার্বন খুব একটা কমেনি। এর ব্যাখ্যাটা কি হবে? এটা তোমাদের ডিসকাশনে লিখতে হবে। তোমরা এরকম একটা ডাটা, ব্যাখ্যাটা কি হবে বলো? কেউ কি বলতে পারো? এটা হচ্ছে কার্বন কেন কমে? টেম্পারেচার ইফেক্ট যেটা, ওইটাই লিখবো। কি বলো সেটা? স্যার মানে 20 মিনিট হয়তো বা ওই যে 1600 বা 1450 যেটা আছে, এখনো 20 মিনিটে ওই টেম্পারেচার এখন আসে না। এটা অ্যান্সার। সেই জন্য কার্বন খুব একটা কম। আর থিওরিটিক্যাল যে ডাটাটা আমি দেখাবো, কার্ভটা দেখাবো, সেই কার্ভটা তোমরা দেখবা যে আরবিট্রারি টাইম, মানে 5-10 মিনিট আরবিট্রারি টাইম। সেখানে কার্বন দেখা যাবে এই হয়ে এরকম হয়ে তার মানে here the temperature is তোমার ওই যে 1600 ক্রস করে গেছে, এবার কার্বন কমা শুরু হয়েছে। বুঝা গেছে? জি স্যার। এবং ওই যে এইটা এই যে টেম্পারেচার ভার্সেস ওটা আমরা যে বাদ দিয়ে গেলাম করলাম,
আমি থিওরিটিক্যালি এটা বোঝাবো। এইভাবে তোমরা ডাটা দেখবে। ডিসকাশনে কি আমাদের ওইটাও লেখা লাগবে যে ওই থিওরি হ্যাঁ, আছে? তো তোমরা যে ডাটা থিওরিটিক্যালটা লিখবে যেটা হওয়া উচিত ছিল, কিন্তু তোমরা যে প্র্যাকটিক্যাল ডাটা পেয়েছো সেটা দেখা যাচ্ছে কার্বন কমেনি। সো তোমাদের যে স্যাম্পল যেগুলো দেওয়া হয়েছিল সেটা 20 মিনিটে তোমাদের 1600 ডিগ্রি সেলসিয়াস এসে পৌঁছায়নি বলে কমে ইলিংহাম ডায়াগ্রাম। এটা তোমরা ব্যাখ্যা দিবা? জি স্যার, বুঝতে পারছি। বুঝেছো? এই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট। তার কোনো কোশ্চেন? আর আমরা এত কষ্ট করে ওয়েট অ্যানালাইসিস কেন করব ওএস না করে? ওই ইয়েস তুমি করতে পারবা, অবশ্যই পারবা। তোমার এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কি পরিমাণ কমতেছে সেটা দেখা, তাই না? জি স্যার। যে মেথডেই করো না কেন। তোমার এই কোশ্চেনটা ঠিক আছে, আমি খুবই লজিক্যাল এবং আমি তোমাকে ওই ইয়েসেই নিয়ে যেতাম যদি তোমরা ল্যাবে থাকছো। তুমি এখন যেহেতু বাসায় বসে ডাটা পাচ্ছ, এখন ওই ইয়েস আর ওই কেমিক্যাল অ্যানালাইসিস তার কোনো পার্থক্য নেই। তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আর ওই কেমিক্যাল অ্যানালাইসিস নিয়ে যেতাম না। আমি ওই যে ইয়েগুলো নিয়ে, কি ওর নাম, চিপস না, ওই এসে চিপস দিলে হবে না, বাটনগুলো নিয়ে পলিশ করে তোমাকে ওই এসে নিয়ে যেতাম। এখন তো তুমি কোনোটাই পারবে না, তোমাকে আমি ডাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো কোশ্চেন করেছো। তা তোমার জিনিসটা বুঝতে হবে যে কিভাবে সিলিকন কখন যায়, এই জন্য টাইমের ইফেক্ট আমরা দেখছি, ম্যাঙ্গানিজ কখন যায়, কার্বন কখন যায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো বুঝতে হবে। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। আমাদের এক্সপেরিমেন্ট শেষ। আমরা যেহেতু একটু ক্ষীণ আশা থাকলেও আশা নিয়ে আমরা এগোচ্ছিলাম যে আমরা ল্যাবে আসবো, ল্যাবে এসে ল্যাবে কাজ করবো, করে নিজেরা ডাটা প্রডিউস করবো বা ডাটা প্রডিউস করে তারপরে আমরা সেই ডাটা অনুযায়ী রিপোর্ট সাবমিট করবো। তা আমাদের ইন্টেনশন, ওয়েল ইন্টেনশন ছিল, কিন্তু সেটা হলো না। সেই জন্য আমরা নেক্সট ক্লাস থেকে আবার 2A তে ব্যাক করবো। সো নেক্সট ক্লাসে আমরা 2A তে হয়ে গেছে, 2B শুরু করবো আমরা। 2A তোমরা একটু দেখে আসো আমি কোন পর্যন্ত পড়িয়েছি তারপরে, এবং নেক্সট ক্লাসগুলো ছোট ছোট হবে কারণ আমি ডাটা দেবো, হয়তো তোমরা অনেক দিনে আগে হয়েছে বলে একটু ভুলে গেছো। সো একটু রিভাইজ, অল্প সময় একটু রিভাইজ করবো, দ্রুত বেগে চলে যাব যে 2A ছিল বলে আমি ডাটা দিয়ে দেবো। ক্লাস শেষ, তোমরা ডাটা নিয়ে নিবা, পরের দিনে তোমরা ওইটা রিপোর্ট সাবমিট করবে। বোঝা গেছে? তোমরা একটু দেখে আসবা 2A তে আমি কি পড়িয়েছিলাম। নেক্সট ক্লাস হবে 2B। Roll number 1. Yes, sir. 1. Yes, sir. 2. Yes, sir. 4. 5. Sir, roll 4, sir. Roll 3, sir. সব দিয়েছো। 1 কি আছো তাই বলো। 1 কি আছো? 1% দেখছি। আছে স্যার, ও বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 5 পর্যন্ত সবাই। 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. আচ্ছা ঠিক আছে, ওকে। 9, 10 প্রেজেন্ট। 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 16. Yes, sir. Rule 16. Okay, 17. Yes, sir. 18. Absent. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 23. 24. Yes, sir. 25. Yes, sir. 26. 26. Yes, sir. 27. Yes, sir. Yes, sir. Okay, 28. Present, sir. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes, sir. 42. Yes, sir. 43. Yes, sir. 44. Yes, sir. 45. Yes, sir. 46. 37. Yes, sir. 38. Yes, sir.
49, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45. Smile, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Roll number 50, Atik Shah. 50 আছো নাকি নেই? 16 series 7, Yes, sir. 12 series 19. আছে স্যার, 50 তো আছে, but 50 আছে? তো কানেকশন সমস্যা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 2 জনা, রেগুলার সিরিজে 45 আর রেগুলার সিরিজে 12 সিরিজ 19, এই 2 জন অ্যাবসেন্ট। আগামী ক্লাসগুলো ছোট ছোট হবে, আমরা কি 3:30টায় শুরু করতে পারি? জি স্যার, সমস্যা নেই। 3:30টায় শুরু করবো আগামী ক্লাসগুলো। তাহলে আগামী ক্লাসে তোমরা 2 নম্বর এক্সপেরিমেন্ট যা পড়িয়েছি একটু দেখে আসবা, তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? এবং ক্লাস হবে 3:30টায়। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। Record.